বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, সামরিক বাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যন্ত্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ আজকে দেউলিয়া প্রায়। IMF বলেছে বাংলাদেশের বর্তমান প্রফেসর ইউনূসের সরকার যেভাবেই প্রচার করবে করুক না কেন, রিজার্ভ এখন 15 বিলিয়নের চেয়ে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে অতি স্বল্প সময়ের মধ্যে খাদ্য ঘাটতি হতে পারে। বিশ্বব্যাংক বলেছে গত 9 মাসে বাংলাদেশে 30 লক্ষের উপর পরিবার গরিব হয়ে গেছে। ইতিমধ্যে 10 লক্ষ পরিবার অভাব অনটনের দায়ে অভিভাবক তার পরিবারকে গ্রামের বাড়িতে এসে রেখেছে ঢাকা ছেড়ে। এরকম দুঃসহ অবস্থায় জাতির সামনে মাননীয় সেনাপ্রধান যেই বক্তব্য রেখেছেন তা জাতিকে আশান্বিত করেছে। তিনি বলেছেন করিডোর দেয়া যাবে না, শুধুমাত্র রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক সরকারই করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমি তাকে ধন্যবাদ জানাই, আমি তাকে অভিনন্দন জানাই। তার এই বক্তব্যের কারণে কক্সবাজারের মানুষ নিশ্চিত একটি মিয়ানমার চায়নার যুদ্ধের থেকে রক্ষা পেল। কক্সবাজারে তো শুধু আওয়ামী লীগ থাকে না, সেখানে বিএনপি, জামাত, কওমি, আলেম সহ শুরু করে সমস্ত মানুষ কিন্তু তাদের জীবন বিপন্নে তারা ছিল। কিন্তু আজকে মাননীয় সেনাপ্রধানের আজকের এই ঐকান্তিক সাহসী বক্তব্যের কারণে আমরা কিছুটা স্বস্তি পেলাম। কক্সবাজার ধ্বংস হয়ে যেত এবং চট্টগ্রাম বন্দরও কিন্তু সেখানে রেহাই পেত না। কাদের জন্য এই করিডোর? কারা দিল করিডোর? তারা কি নির্বাচিত সরকার? কাদের জন্য এই করিডোর? আরাকান আর্মি, যারা আমার রোহিঙ্গা মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়েছে। এই আরাকান আর্মি রোহিঙ্গা মুসলমানদের বিপক্ষে অভিযোগ কি? তারা বলেছে 47 সালের আগে পরে তারা এই চট্টগ্রাম থেকে ওপারে গিয়েছে। অথচ ইতিহাস বলে হযরত কৈলাসা সেই আজ থেকে 900 বছর আগে সেখানে গিয়েছিলেন এবং সেখানে তার মাজার রয়েছে। হযরত কৈলাসার আজলাসার মাজার সেখানে রয়েছে এবং হযরত বদর শাহ, আমার সমুদ্রের মাঝিরা যে বদর শাহর নাম করে সমুদ্রে মাছ ধরতে যায়, সেই বদর শাহ নির্মিত মসজিদ 1200 শতকের দিকের মসজিদ ওপারে এখনো বিদ্যমান, সেই আকিয়াবের মধ্যেই রয়েছে। সেই কবি আলাউল তার যে রোসাঙ্গ রাজসভার কথা বলেছিলেন, সেই 14 শতাব্দীতে তা কিন্তু আরাকান রাজসভার কথা বলে। সেই আরাকান রাজ্যের 17 শতকের মধ্যে যে রোহিঙ্গা রাজা কাহাতিয়া ছিলেন, তিনি একজন মুসলমান ছিলেন। সেই মুসলিম রোহিঙ্গাদেরকে এপার থেকে গিয়েছে বলে হাজার বছরের বসতিপূর্ণ মুসলিম রোহিঙ্গাদেরকে এপারে তারা গণহত্যা করে এপারে পাঠিয়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে আশ্রয় দিলেন। সেদিন যদি তাদের আশ্রয় দেয়া না হতো তাহলে কিন্তু এই লক্ষ লক্ষ রোহিঙ্গারা তারা কিন্তু সেখানে না খেয়ে মরত এবং তাদের রক্তে সেই নাফ নদী লাল লাল হয়ে যেত। সেদিন আমার মনে আছে বাঙালি জাতি তাদের পক্ষে গিয়েছিল এবং আমিও কিন্তু আমার কক্সবাজার রামু ঈদগাহ থেকে প্রতি ঘর থেকে 1 কেজি চাল আমরা নিয়ে সেখানে রোহিঙ্গাদেরকে আমরা উপহার দিয়েছিলাম। এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে উত্থাপিত করেছিলেন। পৃথিবীর সমস্ত দেশ, কয়েকটি দেশ ছাড়া তাকে সমর্থন জানিয়েছিলেন। আমরা আশা করেছিলাম এখন 17 লক্ষ রোহিঙ্গা তারা ফেরত যাবে, কিন্তু দেখা গেছে এই আরাকান আর্মির করিডোর দেওয়ার সিদ্ধান্তের পরবর্তীতে আরো সরকারিভাবে 1,30,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিলে নাকি আমাদের রেমিটেন্স বাড়বে। এমনিতেই 17 কোটি মানুষ, তার উপরে আবার 17 লাখ মানুষকে পাসপোর্ট দিতে চায়। আপনাকে তো এই অধিকার তো জাতি দেয়নি। তাদেরকে ফেরত পাঠানোর জন্য আপনি যদি সিদ্ধান্ত নিতেন, যে কোনো সিদ্ধান্তে কিন্তু বাঙালি জাতি আপনাদের পক্ষে থাকত। কারা এই আরাকান আর্মি? তারা তো একটি সশস্ত্র গ্রুপ, তাদেরকে সাহায্য দিতেই পারে যে কোনোভাবে। সাহায্য দেওয়ার জন্য তো কক্সবাজারের জমি দরকার নেই, নাফ নদী খোলা রয়েছে।
মন্ডু জেলা তাদের অধীনে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে নাফ নদী হয়ে মন্ডুতে সাহায্য যে কোনো আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সেখানে পৌঁছাতেই পারে। এর জন্য কক্সবাজার কিন্তু দরকার নেই। আজকে কক্সবাজারে আরাকান আর্মি ঘোরাঘুরি করছে, রামুক, উকিয়া, টেকনাফ, নাইক্ষংছড়িতে আরাকান আর্মি, বান্দরবানে আরাকান আর্মিরা প্রকাশ্যে সেই আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিন্তু হুলিকা লাগিয়ে তারা সেখানে নিরাপদেই ছিল, কেউ কিছু বলছে না। এই হচ্ছে ইউনূস সরকারের বাংলাদেশ। আমাদের সার্বভৌমত্ব কোথায়? মাননীয় সেনাপ্রধান তিনি যথার্থই বলেছেন করিডোর দেওয়া যাবে না। তাকে 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি 80 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি সমর্থন জানাই। হয়তো 10-20 লক্ষ মানুষ আমার সাথে দ্বিমত করতে পারে। মাননীয় সেনাপ্রধান, আপনার দ্বিতীয় কথা, বন্দর নিয়ে আপনি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোই যথার্থ, আমি আপনাকে সমর্থন জানাচ্ছি। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে রাজস্বে সবচেয়ে বেশি আয় দেয়া বন্দর। এই চট্টগ্রাম বন্দর তুলনামূলকভাবে মুম্বাইয়ের চেয়ে বেশি চালু এবং বেশি অ্যাক্টিভ এই চট্টগ্রাম বন্দর। প্রতি বছর 40 লক্ষাধিক কন্টেইনার এই চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং হয়ে থাকে। এটি সফল। চট্টগ্রাম বন্দর সেটি রক্ষা করতে পারছে না বলে সেখানে শেখ হাসিনা নিয়মিত করেছে, বিশাল বে টার্মিনাল করেছে। আমার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা থাকা সত্ত্বেও তারপরও বিভিন্ন সিকিউরিটি প্রশ্নে আমাদের পায়রা বন্দরে উদ্যোগ নিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মংলা বন্দরকে আধুনিকীকরণ করা হয়েছিল, শেখ হাসিনা করেছিলেন। কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আয়ের যে আয় সফল একটি আমাদের সরকারি খাত, সেই খাতকে আজকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিদেশিদেরকে দিতে পারি, যে কোনো খাতে বিদেশি বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। যেই দেশ আসবে আসুক, আমি একজন বাঙালি হিসেবে তাকে স্বাগত জানাতে জন্য আমি প্রস্তুত। তারা ইনভেস্ট করতে পারে আমাদের খনিজ খাতে, ইনভেস্ট করতে পারে আমাদের সমুদ্র সম্পদ আহরণের খাতে, ইনভেস্ট করতে পারে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল খাতে। কিন্তু আমার সেই সবচেয়ে আয় বর্ধক যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দরকে না দেওয়ার বিষয়ে আপনার সিদ্ধান্ত এবং আমরা আপনাকে সমর্থন জানাচ্ছি। এবং মাননীয় সেনাপ্রধান আপনি যথার্থই বলেছেন। তবে আপনাকে না জানিয়ে যে চট্টগ্রাম বন্দরের যে লিজ দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেটুকু কিন্তু ঠিক হয়নি। সেটি আপনার সাথে তারা অমূলক আচরণ করেছে। আপনি একজন সেনাপ্রধান, এটি একটি সাংবিধানিক পদ, সরকার আপনার অংশ। আপনাকে না জানিয়ে সরকার যদি এই কাজটুকু করে থাকে তাহলে এটি উপনিবেশবাদী ছাড়া, চুরি ছাড়া, ডাকাতি ছাড়া আর কখনো হতে পারে না। শেখ হাসিনা বাংলা লিংক এবং এয়ারটেল আর গ্রামীণ ফোনকে এয়ার স্পেস দিয়েছিলেন 3,700 কোটি টাকার বিনিময়ে। স্টারলিংক এসেছে বাংলাদেশে। স্টারলিংক এসে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছি মাত্র 12 লক্ষ টাকা দিয়ে এই তথাকথিত উপদেষ্টারা সেই স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ দিয়েছে। আমরা দেখি এই ভারতবর্ষে অথবা বিভিন্ন স্থানে বিভিন্ন টেলিকম কোম্পানি তারা কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছিল বড় বড় কোম্পানি চলে আসাতে। আজকে স্টারলিংক এসেছে, দ্বিতীয় অসুবিধা নেই। কিন্তু জাতি কি জানে কয় টাকার বিনিময়ে তারা এসছে? সরকার কি কয় টাকা পাবে বছরে? এটি কি জাতিকে জানানো হয়েছে? কোনো কিছুই জাতিকে জানানো হয়নি। আজকে স্টারলিংক এসেছে, আমার অসুবিধা নেই। স্টারলিংক ব্যবসা করুক, আমার অসুবিধা নেই। আরো ফোন কোম্পানি আসুক, তাতেও অসুবিধা নেই। কিন্তু জাতিকে না জানিয়ে সরকারের ক্ষতি করে গোপন রেখে আপনারা যে চালু করেছেন সেটি অবৈধ, সেটি কখনো বৈধ হতে পারে না। আমি মাননীয় প্রধান সেনাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যে কোনো রাজনৈতিক সরকারই দেশে স্থিতিশীলতা আনতে পারে। আজকে দেশ অস্থিতিশীলতার মধ্যে আছে, কিন্তু কাদের নেতৃত্বে নির্বাচন হবে সেই বিষয়ে কখনো ফয়সালা হয়নি। এই প্রফেসর ইউনূস, যেই প্রফেসর ইউনূস নিজের 600 কোটি টাকা ক্ষমতার জোরে মওকুফ করে এবং জনগণকে বঞ্চিত করেছেন, যেই প্রফেসর ইউনূস শুধু তাই নয়, 2029 সাল পর্যন্ত নিজে কোনো আয়কর দেবে না। অথচ আমি কমলের মতো মানুষ যদি আয়কর না দেয় তাহলে তাকে কিন্তু যে কোনো সময়ে গ্রেফতার করা হবে, 5 বছর জেল দেওয়ার বিধানও বাংলাদেশে রয়েছে। কিন্তু ইউনূসকে কোনো আয়কর দিতে হবে না। একজন রাষ্ট্রপ্রধান এটি অনৈতিক কাজ করেছেন। আজকে প্রফেসর ইউনূস
তিনি থাকা অবস্থায় 1200 অধ্যক্ষকে তিনি কিন্তু জোরপূর্বক 10-20টা ছেলে গিয়ে অধ্যক্ষকে জোরপূর্বক চেয়ার থেকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে সেখানে আরেকজনকে বসিয়ে দিল। একজন তিনি তো প্রফেসর, তিনি প্রফেসর হয়ে শিক্ষার মূল্য বুঝলেন না। 1200 অধ্যক্ষ তার সময়ে অপমানিত হয়েছে। তার সময়ে তার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে 266 জন প্রধান শিক্ষক মাত্র 20-30 জন ছাত্রছাত্রীর কাছে অপদস্থ হয়েছে। অনেক শিক্ষককে লাথি মারা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবকিছু এসেছে। একজন শিক্ষক হিসেবে প্রফেসর ইউনূস তার বিচার করেনি। যে শিক্ষক লাঞ্ছনার বিচার করবে না তার অধীনে কখনো কোনো নির্বাচন হতে পারে না। আমাদের বাড়িঘর যারা জ্বালিয়ে দিয়েছে তার জন্য যারা মামলা করার বিধান ইনডেমনিটি নিয়ে বন্ধ করে দিয়েছে তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের শতকরা 90% মানুষ যে দল করবে করুক, তারা সবাই কিন্তু শান্তিপ্রিয়, তারা শান্তি চায়, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আছে। আমরা দেখেছি পাবনায় ডাক্তার মিল্লাতকে কিভাবে জুতা পরিয়ে মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সারা বাজারে 7-8টা ছেলে, তার ছেলের বয়সী ছেলেরা ঘুরিয়ে দেখিয়েছে এ অসম্মান কার। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বরিশালের এক ইমাম বলেছেন আগে ভালো ছিলাম, এর জন্য কিন্তু আমরা দেখেছি মাত্র 2-4-5 জন লোক তার গলায় জুতা পরিয়ে পাড়ায় মহল্লায় তাকে হাঁটানো হলো, এর কোনো বিচার হলো না। যে আমার মৌলানা অপমানের বিচার করে না তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমার